1993 সালে 26শে ফেব্রুয়ারি 9/11 হামলারও প্রায় 8 বছর আগে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে এক ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উদ্দেশ্য ছিল নর্থ টাওয়ারকে সাউথ টাওয়ারের ওপরে ফেলে দুটো টাওয়ারকেই ধ্বংস করা। যদিও সেই উদ্দেশ্য সফল হয় না, কিন্তু এই বিস্ফোরণে প্রায় 6 জনের মৃত্যু হয় এবং প্রায় 1000 জনের বেশি মানুষ আহত হয়। পরে ইনভেস্টিগেশনে জানা যায় এই বিস্ফোরণের সাথে যুক্ত আছে এমন একটা সংগঠন যার নাম আগে খুব একটা কেউ শোনেনি, আর সেটা হলো আল কায়দা, যার পেছনে রয়েছেন একজন আরব বিলিয়নিয়ার নাম ওসামা বিন লাদেন। এর পরের প্রায় 18 বছর ধরে ওসামা হয়ে ওঠেন আমেরিকার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। 1996 সালে সিআইএ লাদেনের কার্যকলাপের ওপর নজরদারি রাখার জন্য এবং লাদেনকে ধরার জন্য একটা ডেডিকেটেড ইউনিট গঠন করে। সিআইএর ইতিহাসে এটা প্রথমবার ছিল যে একটা ইউনিট সম্পূর্ণভাবে কেবলমাত্র একজন ব্যক্তিকে ফোকাস করছে। এই ইউনিটের হেড ছিলেন মাইকেল সোয়ার তার 2 বছরের ছেলের নামে এই ইউনিটের নাম রাখেন অ্যালেক্স স্টেশন। কিন্তু একটা সমস্যা হয়, অ্যালেক্স স্টেশনে যখন এজেন্ট রিক্রুট করা শুরু হয় তখন দেখা যায় খুব বেশি এজেন্ট এই মিশনের সাথে যোগ দিতে রাজি নয়। বিশেষ করে মেল এজেন্টদের মধ্যে একটা অনীহা দেখা যায়। এদের ধারণা ছিল একজন সাধারণ আরবকে কেন্দ্র করে একটা মিশন, এই মিশন অতটা প্রেস্টিজিয়াস নয়। তাই অ্যালেক্স স্টেশনে যোগ দেওয়া বেশিরভাগ এজেন্টই ছিলেন নারী। এই নারী এজেন্টদের একটা ইনফর্মাল নাম দেওয়া হয় সিস্টারহুড। এরপর সিস্টারহুড লাদেন এবং আল কায়দা সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করে। ইনফরমেশন অ্যানালিসিস করে তারা বুঝতে পারে লাদেনকে তারা যতটা শক্তিশালী ভেবেছিল লাদেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর লাদেন আমেরিকার বিরুদ্ধে অনেক বড় ধরনের অ্যাটাক প্ল্যান করছে। এমনকি সেই অ্যাটাক বায়োলজিক্যাল অথবা নিউক্লিয়ার অ্যাটাক পর্যন্ত হতে পারে। সিস্টারহুড তাদের ফাইন্ডিংস আমেরিকান পলিসি মেকারদের জানায়, কিন্তু পলিসি মেকাররা সিস্টারহুডকে সিরিয়াসলি নেয় না। তাদের ধারণা ছিল যে সিস্টারহুড অকারণে প্যানিক তৈরি করছে। একজন সাধারণ আরব আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য কখনোই অত বড় থ্রেট হতে পারে না। ঠিক সেই সময়ই লাদেনকে ধরার জন্য সিস্টারহুডের কাছে একটা বড় সুযোগ আসে। লাদেন তখন সুদানে অবস্থান করছিলেন। সিআইএ তাকে ট্র্যাক করে তার এক্স্যাক্ট লোকেশন বের করে। তাকে কিভাবে ধরা হবে তার সমস্ত পরিকল্পনাও তৈরি হয়, কিন্তু অভিযান পরিচালনার জন্য প্রেসিডেন্টের অনুমোদন দরকার ছিল। সিস্টারহুড প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কাছে অভিযান পরিচালনার জন্য অনুমোদন চায়, কিন্তু প্রেসিডেন্ট ক্লিন্টন অনুমোদন দেন না, কারণ লাদেনের বিরুদ্ধে তখনও আমেরিকার কাছে যথেষ্ট প্রমাণ ছিল না। এই অবস্থায় বিদেশের মাটিতে অভিযান চালালে ইন্টারন্যাশনাল ব্যাকল্যাশ আসতে পারত। ক্লিন্টন এই রিস্ক নিতে চাননি, কিন্তু কিছুদিনের মধ্যেই সব বদলে যায়। 7 আগস্ট 1998 সকাল প্রায় 10:30 বিস্ফোরক ভর্তি একটা ট্রাক কেনিয়ার নাইরোবিতে মার্কিন দূতাবাসের পেছনের গেটের দিকে যায়। হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের গেট খুলতে বলে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাদের সাথে গুলির লড়াই হয়। শেষ পর্যন্ত ট্রাকটা দূতাবাসের বাইরেই বিস্ফোরিত হয়। বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে দূতাবাসের পাশের বিল্ডিং ভেঙে পড়ে। এর ঠিক কয়েক মিনিটের মধ্যে তানজানিয়ায় মার্কিন দূতাবাসের সামনে আর একটা বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণ হয়। এই 2 বিস্ফোরণে 224 জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রায় 4 থেকে 5,000 মানুষ আহত হন। এটাই ছিল আল কায়দার প্রথম বড় আন্তর্জাতিক হামলা। এই হামলা বিশ্বজুড়ে তাদের পরিচিতি বাড়িয়ে দেয় এবং প্রেসিডেন্ট ক্লিন্টন একটা জিনিস বুঝতে পারেন যে লাদেনের থ্রেটকে হালকাভাবে নেওয়া তার একটা বড় ভুল ছিল। সিআইএ আবার লাদেনকে ট্র্যাক করতে থাকে। 1998 সালের আগস্ট মাসে তাদের কাছে সুযোগ আসে। সিআইএর কাছে খবর ছিল যে আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটা ট্রেনিং ক্যাম্পে লাদেন যাচ্ছেন। ঠিক করা হয় যে ওই ট্রেনিং ক্যাম্পে মিসাইল হামলা করা হবে। সিস্টারহুড আবার প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য যায়। প্রেসিডেন্ট ক্লিন্টন এবার অনুমোদন দেন। মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল হামলা চালানো হয়। পুরো ট্রেনিং কমপ্লেক্স ধ্বংস হয়ে যায়, কিন্তু লাদেন বেঁচে যান, কারণ লাদেন শেষ মুহূর্তে তার প্ল্যান পরিবর্তন করেন এবং তিনি কাবুলে চলে যান। এরপর আরও 2 বার সিআইএ লাদেনকে হত্যার প্ল্যান করে। একবার অনুমোদন দেওয়া হয়নি, কারণ সিভিলিয়ান পপুলেশন হতাহতের আশঙ্কা ছিল। আর একবার প্রিসাইজ ড্রোন হামলার অনুমোদন দেওয়া হয়, কিন্তু তখন শীতকাল ছিল, তাই প্রচণ্ড কুয়াশার জন্য ড্রোন অ্যাটাক পোস্টপোন করা হয়।
অন্যদিকে আমেরিকায় তখন ক্ষমতা পরিবর্তন হয়, নতুন প্রেসিডেন্ট হয়ে আসেন জর্জ ডব্লিউ বুশ। নতুন প্রেসিডেন্টের আল কায়দার থ্রেট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এদিকে সিস্টারহুড জানতে পারে আল কায়দা আমেরিকায় কোনো বড় ধরনের অ্যাটাক প্ল্যান করছে। এক্সাক্ট কি প্ল্যান সেটা জানতে পারে না, কিন্তু কিছু একটা বড় হতে চলেছে এটা নিয়ে তারা নিশ্চিত ছিল। সিআইএ প্রেসিডেন্ট বুশের সাথে দেখা করতে চায়, কিন্তু প্রেসিডেন্ট বুশ নিজে দেখা না করে সিকিউরিটি অ্যাডভাইজার কন্ডোলিজা রাইসকে পাঠান। কিছুদিন পর সিস্টারহুড জানতে পারে আল কায়দার লোক অলরেডি আমেরিকায় ঢুকে গেছে, যে কোনো সময়ে বড় ধরনের কোনো আক্রমণ হতে পারে। সিআইএ আর্জেন্টভাবে প্রেসিডেন্ট বুশের সাথে দেখা করে, তাকে পুরো থ্রেটের কথা জানায়, কিন্তু সিআইএ এর কাছে কোনো এক্সাক্ট ইনফরমেশন ছিল না। 11 সেপ্টেম্বর 2001 আল কায়দার 19 জন সদস্য 4টি যাত্রীবাহী আমেরিকান বিমান ছিনতাই করে। সকাল 8:46 ফ্লাইট 11 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত করে। এর 17 মিনিট পর 9:03 ফ্লাইট 175 সাউথ টাওয়ারে আঘাত করে। 9:37 আরেকটা বিমান ফ্লাইট 77 পেন্টাগনে আঘাত করে। 4 নম্বর বিমানের টার্গেট ছিল ইউএস ক্যাপিটাল, কিন্তু যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলে। লক্ষ্যে পৌঁছানোর আগেই বিমানটা বিধ্বস্ত হয়। মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 3000 মানুষের মৃত্যু হয়, 25,000-এর বেশি মানুষ আহত হয়। আমেরিকার ইতিহাসে এটা ছিল সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এই ঘটনার পর প্রেসিডেন্ট বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 20 সেপ্টেম্বর বুশ আফগানিস্তানের তালেবান সরকারকে আলটিমেটাম দেন। তিনি বলেন লাদেন সহ আল কায়দার সব নেতাকে আমেরিকার হাতে তুলে দিতে হবে, আফগানিস্তানে থাকা সব সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির বন্ধ করতে হবে। বুশ বলেন এই দাবি নিয়ে কোনো আলোচনা বা দর কষাকষি চলবে না, তালেবানকে এখনই পদক্ষেপ নিতে হবে। হয় তারা দাবি মানবে, না হলে তাদেরও একই ফল ভোগ করতে হবে। তালেবান এই দাবিগুলো প্রত্যাখ্যান করে। তারা বলে যদি ওসামা বিন লাদেনের বিরুদ্ধে প্রমাণ দেওয়া হয় তাহলে তারা বিষয়টা বিবেচনা করে দেখবে, কিন্তু সরাসরি তারা আমেরিকার হাতে তুলে দেবে না। এর প্রায় 17 দিন পর 7 অক্টোবর 2001-এ আমেরিকা আফগানিস্তানে সামরিক হামলা চালায়, যার নাম ছিল অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। কিছুদিনের মধ্যেই তালেবানের পতন হয়, কিন্তু লাদেন পালিয়ে যান পাকিস্তান সীমান্তের কাছে তোরা বোরা পর্বতমালায়। তোরা বোরা পর্বত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতার একটা পর্বত। সোভিয়েত যুদ্ধের সময় মুজাহিদিনরা এখানে অনেক সুরক্ষিত গুহা তৈরি করেছিল। লাদেন পালিয়ে গিয়ে ওই গুহাগুলোতেই আশ্রয় নিয়েছিলেন। অন্যদিকে যে অ্যালেক্স স্টেশনে আগে কেউ যোগই দিতে চাইছিল না, 9/11 অ্যাটাকের পর সেই অ্যালেক্স স্টেশনই হয়ে ওঠে সিআইএ এর সবথেকে প্রেস্টিজিয়াস ইউনিট। অ্যালেক্স স্টেশনকে আরও এক্সপ্যান্ড করা হয়, লাদেনকে খোঁজার কাজ আরো জোরদার করা হয়। 2001 সালের ডিসেম্বরে সিআইএ লাদেনের এক্সাক্ট লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। আমেরিকান সেনা এবং আফগান মিলিশিয়া একসাথে তোরাবোরায় হামলা চালায়। এই যৌথ বাহিনী লাদেনকে পুরো ঘিরে ফেলে। তারা লাদেনকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু এখানে আমেরিকান সেনা একটা বড় কৌশলগত ভুল করে। তারা এই অভিযানের মূল নেতৃত্ব তুলে দিয়েছিল আফগান মিলিশিয়াদের হাতে। মিলিশিয়াদের অধীনে তারা অভিযান পরিচালনা করছিল, কিন্তু এই মিলিশিয়া লিডারদের সাথে লাদেনের আগের পরিচয় ছিল। সোভিয়েত যুদ্ধের সময় তারা একসাথে পাশাপাশি লড়াই করেছে। তখন লাদেন তাদের আর্থিক সহযোগিতা সহ নানাভাবে সহযোগিতা করেছে। ফলে এই মিলিশিয়া লিডারদের লাদেনের প্রতি একটা সফট কর্নার ছিল। তারা লাদেনকে পালানোর সুযোগ করে দেন। লাদেন তোরাবোরা থেকে পালিয়ে পাকিস্তানের সোয়াত ভ্যালি অঞ্চলে চলে যান এবং সম্পূর্ণ আত্মগোপনে থাকতে শুরু করেন। এরপর সিআইএ লাদেনের ট্র্যাক পুরোপুরি হারিয়ে ফেলে। এর পরের কয়েক বছর লাদেন কোথায় আছে, কি করছে, সিআইএ এর কাছে তার কোনো খবরই ছিল না। অন্যদিকে 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে। তখন আমেরিকার প্রধান ফোকাস হয়ে ওঠেন সাদ্দাম হোসেন। লাদেনকে খোঁজার কাজ ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। এরপর 2005 সালে অ্যালেক্স স্টেশনকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু 2008 সালে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সিআইএ চিফ লিওন পেনেট্টাকে নির্দেশ দেন যে করেই হোক লাদেনকে ধরতে হবে। সিআইএ আবার
এটে সেটে লাদেনকে ধরার জন্য মাঠে নেমে পড়ে। কিন্তু সমস্যা হলো লাদেন এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক। তিনি মোবাইল, ইমেল অথবা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিছুই ব্যবহার করেন না, যার জন্য সিআইএ এর পক্ষে তাকে ট্র্যাক করা অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়ে। সিআইএ তখন চিন্তা করে লাদেন কোনো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছেন না, তাহলে তিনি আল কায়দার বাকি মেম্বারদের সাথে কিভাবে যোগাযোগ রাখছেন। তিনি নিশ্চয়ই কোনো হিউম্যান কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ রাখছেন। এই হিউম্যান কুরিয়ারকে যদি খুঁজে বের করা যায় তাহলে লাদেনকেও খুঁজে বের করা যাবে। এরপর শুরু হয় সেই ব্যক্তির খোঁজ যে লাদেনের হিউম্যান কুরিয়ার হিসেবে কাজ করছিলেন। প্রথম লিড পাওয়া যায় আবু জুবাইদা নামের আল কায়দার এক প্রাক্তন সদস্যের পার্সোনাল ডায়েরি থেকে। সেখান থেকে একটা নাম পাওয়া যায়, আবু আহমদ কে। সিআইএ এর হেফাজতে থাকা আল কায়দার আরেক সদস্য রিয়াদ জানায় আবু আহমদ আল কুয়েতি নামের এক ব্যক্তি লাদেনের কুরিয়ার হিসাবে কাজ করতেন। সিআইএ এর হেফাজতে থাকা আল কায়দার আরও দুই সদস্য হাসান গুল এবং আম্মার বালুচও এই একই নামের কথা বলে। সিআইএ দেখলো যে আবু আহমেদ আল কুয়েতির নাম বারবার আসছে। সিআইএ তখন বাকিদের দেওয়া তথ্য যাচাই করার জন্য আল কায়দার দুই শীর্ষ নেতা খালিদ শেখ মোহাম্মদ এবং আবু ফরাজ আল লিবিকে জিজ্ঞাসাবাদ করে। সিআইএ অফিসাররা তখন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, আল কায়দার এই দুই শীর্ষ নেতা বাকি সব তথ্য সঠিক দিচ্ছিলেন, কিন্তু যখনই আল কুয়েতির নাম আসছিল তখনই তারা অতিরিক্ত সতর্ক হয়ে যাচ্ছিলেন। তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছিলেন। তাদের এই অতিরিক্ত সতর্কতা সিআইএ অফিসারদের মনে সন্দেহ তৈরি করে। সিআইএ বুঝতে পারে যে আল কুয়েতি কোনো সাধারণ কুরিয়ার নন, তিনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে সবাই বাঁচাতে চাইছে। কিন্তু সিআইএ এর কাছে কেবলমাত্র এই নামটাই ছিল, এই ব্যক্তির কোনো ছবি কিংবা অন্য কোনো তথ্য কিছুই ছিল না। সিআইএ এরপর আরও তথ্য জোগাড় করতে শুরু করে, জানতে পারে আবু আহমদ আল কুয়েতি হলো ছদ্মনাম। এই ব্যক্তির আসল নাম ইব্রাহিম সাইদ আহমেদ। ইব্রাহিম অরিজিনালি পাকিস্তানের পাশতু অধ্যুষিত অঞ্চলের বাসিন্দা, কিন্তু পরে তার পরিবার কুয়েতে শিফট করেছে। ইব্রাহিমের ভাই আবরারও এই একই কাজের সাথে যুক্ত। সিআইএ ইব্রাহিমের পরিবার, আত্মীয় এবং বন্ধুদের ওপর নজরদারি শুরু করে। কে কার সাথে কথা বলছে, কার সাথে দেখা করছে, কোথা থেকে কল আসছে, সব কিছুর ওপর কড়া নজরদারি শুরু হয়। এই নজরদারি করতে করতে 2010 সালের আগস্ট মাসে এনএসএ একটা ল্যান্ডমার্ক কল ইন্টারসেপ্ট করে। এই কলটা করেছিলেন ইব্রাহিম সাইদ আহমেদ। ইব্রাহিম তার পুরনো এক বিশ্বস্ত বন্ধুকে কল করেছিলেন। ইব্রাহিম কল করেছিলেন উত্তর পাকিস্তানের কোনো এক অঞ্চল থেকে, আর যে বন্ধুকে কল করেছিলেন সে ছিল কুয়েতে। এনএসএ যে কথোপকথনটা রেকর্ড করেছিল তা হুবহু এরকম ছিল। বন্ধু বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে খুব মিস করেছি। তোমার জীবনে এখন কি চলছে? তুমি এখন কি করছো? ইব্রাহিম উত্তর দেয়, আমি আবার সেই আগের মানুষের সাথে কাজ শুরু করেছি। এই কথা শোনার পর ইব্রাহিমের বন্ধু কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, কারণ বন্ধু হয়তো সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে আগের মানুষ বলতে কার কথা বলা হচ্ছে। বন্ধু বলে, আল্লাহ তোমার কাজ সহজ করে দিন এবং তোমার সহায় হন। এই ছোট কথোপকথনটা সিআইএ এর দীর্ঘ 9 বছরের অনুসন্ধানের সবথেকে বড় সাফল্য ছিল। সিআইএ পরিষ্কার বুঝতে পারে যে আগের মানুষ বলতে ওসামা বিন লাদেনকেই বোঝানো হয়েছে। ফোন সিগন্যাল লোকেট করে জানা যায় এই কলটা এসেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে। ইব্রাহিমকে খুঁজে বের করার জন্য সিআইএ ফিল্ড লেভেল এজেন্টদের অ্যাক্টিভেট করে। 2010 সালের আগস্টের মাঝামাঝি সময়ে একদিন পেশোয়ারের একটা ব্যস্ত এলাকায় সিআইএ অপারেটররা ইব্রাহিমকে লোকেট করে। তখন ইব্রাহিম একটা সুজুকি সুইফট গাড়ি চালাচ্ছিলেন। সিআইএ এর অন গ্রাউন্ড ট্র্যাকাররা খুব সতর্কতার সঙ্গে গাড়িটার ওপর নজরদারি শুরু করে, যাতে ইব্রাহিমের মনে কোনো সন্দেহ না তৈরি হয়। ইব্রাহিম পেশোয়ার থেকে একটা দীর্ঘ পথ অতিক্রম করে উত্তর পশ্চিম পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদ পৌঁছায়। সেখান থেকে একটা গলির শেষে একটা বাড়িতে ঢোকে। এই বাড়িটা পাকিস্তানের প্রধান আর্মি ট্রেনিং সেন্টার পাকিস্তান মিলিটারি একাডেমির থেকে মাত্র 1300 মিটার দূরে ছিল। এই বাড়িটা ছিল অদ্ভুত ধরনের। আশেপাশের সাধারণ প্লটগুলোর চেয়ে এটা প্রায় 8 গুণ বড় ছিল। বাড়িটার চারদিক থেকে 12 থেকে 18 ফুট উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এমনকি 3 তলার ব্যালকনিতেও একটা 7 ফুট উঁচু দেওয়াল ছিল। এত বড় বাড়ি, অথচ সেই বাড়িতে কোনো ইন্টারনেট বা ফোন লাইন ছিল না। বাড়িতে যত আবর্জনা তৈরি হতো সব কম্পাউন্ডের ভেতরে জ্বালিয়ে দেওয়া হতো। পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছিল এই বাড়িটা তৈরি হয়েছে কাউকে লুকানোর জন্য।
সিআইএ বাড়িটার উপর নজরদারির জন্য এই বাড়িটার খুব কাছেই একটা বাড়ি ভাড়া নেয়। সেখান থেকে তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নজরদারি চালায়। হাই ডেফিনেশন ক্যামেরা, স্যাটেলাইট রাডার ইমেজিং, ইনফ্রারেড ইমেজিং এবং থার্মাল সেন্সর ইউজ করে বেশ কিছুদিন নজরদারি করার পর সিআইএ বুঝতে পারে এই বাড়িতে 3টে পরিবার থাকে। একটা পরিবার থাকে মূল বিল্ডিংয়ে ঢোকার মুখে যে গেস্ট হাউস রয়েছে সেখানে, এটা হলো ইব্রাহিমের পরিবার। আর একটা পরিবার থাকে মূল বিল্ডিংয়ের একতলায়, এই পরিবারটা ইব্রাহিমের ভাই আবরারের। কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল তৃতীয় পরিবারটা। এই পরিবারটা 2 তলা আর 3 তলায় থাকতো এবং এরা কখনোই বাইরে যেত না। এই তৃতীয় পরিবারের পুরুষ সদস্যটি ছিলেন আরও বেশি রহস্যময়। তিনি কখনোই গেটের বাইরে যেতেন না। প্রতিদিন তিনি কেবলমাত্র কম্পাউন্ডের ভেতরের সবজি বাগানে অত্যন্ত ধীর গতিতে পায়চারি করতেন। সিআইএ অফিসাররা আরেকটা জিনিস খেয়াল করেন, পরিবারের বাকি সবাই একে অন্যকে কাজের ব্যাপারে সাহায্য করলেও এই ব্যক্তি কাউকে সাহায্য করেন না। সিআইএ অ্যানালিস্টরা বোঝার চেষ্টা করেন যে এই রহস্যময় ব্যক্তিটি আসলে কে, কিন্তু উঁচু দেওয়াল আর বারান্দার প্রাইভেসির কারণে স্যাটেলাইট বা ক্যামেরা সরাসরি তার মুখের ছবি নিতে পারছিল না। তার হাঁটার অভ্যাসের কারণে সিআইএ অ্যানালিস্টরা তার কোড নাম দেন দ্য পেসার। তার ছায়া এবং শরীরের গঠন বিশ্লেষণ করে সিআইএ অনুমান করে এই ব্যক্তির উচ্চতা হবে 6 ফুট 4 ইঞ্চির কাছাকাছি, যেটা লাদেনের উচ্চতার সাথে মিলে যায়। কিন্তু তারা শতভাগ নিশ্চিত নন যে এই ব্যক্তি লাদেনি। অন্যদিকে প্রেসিডেন্ট ওবামা শতভাগ নিশ্চিত হতে চান যে এই কম্পাউন্ডে লাদেনি রয়েছেন, তারপরই তিনি কোনো রকম অ্যাকশনের অনুমতি দেবেন। সিআইএ ঠিক করে যে এই কম্পাউন্ডের ভেতরের পরিবারগুলোর ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হবে। তার জন্য তারা একটা ফেক ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালানোর প্ল্যান করে। একজন পাকিস্তানি ডক্টর শাকিল আফ্রিদিকে এই কাজের জন্য নিয়োগ করা হয়। এই ক্যাম্পেইন যাতে ফেক মনে না হয় তার জন্য ডক্টর শাকিল আফ্রিদি অ্যাবোটাবাদের তুলনামূলকভাবে একটা গরিব এলাকা নওয়াশের থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালু করেন। এরপর এপ্রিল মাসে তিনি নার্সদের ওই কম্পাউন্ডে পাঠান। নার্সরা যদিও বাড়িটার ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু ভেতরের কড়া নজরদারির জন্য তারা কোনো রকম নমুনা সংগ্রহ করতে পারে না। পরে পাকিস্তানি গোয়েন্দারা শাকিল আফ্রিদিকে গ্রেপ্তার করে। দেশদ্রোহিতার অপরাধে তাকে 33 বছরের জেল দেওয়া হয়। তিনি এখনো জেলেই রয়েছেন। অন্যদিকে সিআইএ এই সুযোগ মিস করতে চায় না। দীর্ঘ 10 বছর পরে তারা লাদেনকে এত কাছাকাছি পেয়েছে। লাদেন এবারও হাতছাড়া হয়ে গেলে তারা হয়তো আর কোনোদিনই লাদেনকে ধরতে পারবে না। সিআইএ অ্যানালিস্টরা মোটামুটি 45 থেকে 55% নিশ্চিত ছিল যে এই কম্পাউন্ডে লাদেনই রয়েছেন, কিন্তু তারা প্রেসিডেন্টকে বাড়িয়ে বলেন যে তারা 95% পর্যন্ত নিশ্চিত যে এই কম্পাউন্ডে লাদেনি রয়েছেন। এরপরই প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযান চালাতে রাজি হন, কিন্তু কোন ধরনের অভিযান চালানো হবে সেটা নিয়ে ডিবেট তৈরি হয়। প্রথমে ঠিক করা হয় যে বোমারু বিমান দিয়ে পুরো কমপ্লেক্স উড়িয়ে দেওয়া হবে, কিন্তু এটার সমস্যা হলো লাদেন মারা গেলেও তার কোনো প্রমাণ বা ডিএনএ মিলবে না। তাছাড়া আশেপাশের বেসামরিক নাগরিকদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আর একটা অপশন ছিল প্রিসাইজ ড্রোন অ্যাটাক, কিন্তু সেটায় টার্গেট মিস হলে লাদেনের পালিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। একবার ভাবা হয় যে পাকিস্তানি আইএসআই এর সাথে মিলে যৌথ অপারেশন চালানো হবে, কিন্তু সিআইএ এটা তীব্র বিরোধিতা করে। সিআইএ এর মতে লাদেনকে লুকিয়ে রাখার ক্ষেত্রে আইএসআই এর হাত থাকতে পারে। আইএসআই যদি এই অপারেশনের কথা জানতে পারে তাহলে তারা লাদেনকে পালানোর সুযোগ করে দেবে। শেষ পর্যন্ত ঠিক করা হয় যে পাকিস্তানকে জানানো হবে না। আমেরিকান স্পেশাল ফোর্স নিজেরাই অভিযান চালিয়ে লাদেনকে গ্রেপ্তার করবে অথবা হত্যা করবে, যদিও এই বিকল্পটা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এটা পাকিস্তানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে। যদি ধরা পড়ে আন্তর্জাতিক কূটনৈতিক বিপর্যয় হবে, কিন্তু এটাই একমাত্র পথ ছিল যেভাবে লাদেনের নিশ্চিত প্রমাণ পাওয়া যাবে। যদিও এই সিদ্ধান্ত নেওয়ার সময় ভাইস প্রেসিডেন্ট জো বিডেন বিরোধিতা করেছিলেন, কিন্তু ওবামা তার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর শুরু হয় পরিকল্পনা। অভিযানের দায়িত্ব দেওয়া হয় সিল টিম 6কে। সিল টিম 6 হলো মার্কিন নেভির সবচেয়ে এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট। এরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মিশন করতে সক্ষম। এই অভিযানের জন্য বেছে নেওয়া হয় 23 জন সিল সদস্যকে। তাদের সাথে থাকবে হেলিকপ্টার পাইলট, একজন দোভাষী এবং বিশেষভাবে ট্রেনিং দেওয়া একটা কুকুর যার নাম কায়রো। আফগানিস্তানের জালালাবাদের একটা গোপন ঘাঁটিতে আসল বাড়ির একটা হুবহু নকল তৈরি করা হয়। সিল টিম সেই বাড়িতে বারবার অভিযানের মহড়া দেয়। রাতের অন্ধকারে নাইট ভিশন গগলস পরে প্রতিটা ঘর কিভাবে পরিষ্কার করতে হবে, কোথায় কার থাকার সম্ভাবনা বেশি, সবকিছু প্র্যাকটিস করা হয়।
2 মে 2011 স্থানীয় সময় রাত 11টার পর আফগানিস্তানের জালালাবাদ ঘাঁটি থেকে দুটো স্টেলথ ব্ল্যাক হক হেলিকপ্টার অ্যাবোটাবাদের উদ্দেশ্যে রওনা হয়। আরও দুটো চিনুক হেলিকপ্টার দূরে অপেক্ষা করে, যদি কোনো বিপদ হয় তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য। হেলিকপ্টারগুলো পাকিস্তানের রাডার সিস্টেমকে এড়িয়ে চলার জন্য খুব নিচু দিয়ে উঠতে থাকে। প্রায় 90 মিনিট ওড়ার পর তারা অ্যাবোটাবাদে পৌঁছায়। ওয়াশিংটনে তখন সকাল। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বিডেন, সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, ডিফেন্স সেক্রেটারি রবার্ট গেটস তারা সরাসরি অভিযানের ফিড দেখছিলেন। কিন্তু প্রথম হেলিকপ্টারটা যখন কম্পাউন্ডের ভেতরে নামতে যায় তখনই একটা সংকট দেখা দেয়। উষ্ণ তাপমাত্রা আর উঁচু দেওয়ালের কারণে রোটর থেকে তৈরি হওয়া বাতাস নিচে বাধা পেয়ে আবার ওপরের দিকে উঠে আসে, যা হেলিকপ্টারের চারপাশের বায়ুমণ্ডলে একটা শূন্যতা বা ভর্টেক্স স্টেট তৈরি করে। এর ফলে হেলিকপ্টারটা তার ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। হেলিকপ্টারের লেজ কম্পাউন্ডের দেওয়ালে আঘাত করে ভেঙে যায়। যদিও পাইলটের চরম দক্ষতার জন্য কেউ গুরুতর হতাহত হননি। সেকেন্ডারি প্ল্যান অনুযায়ী দ্বিতীয় হেলিকপ্টার কম্পাউন্ডের বাইরে নামে। সিলরা বিস্ফোরক দিয়ে দেওয়াল উড়িয়ে দেয় এবং ভেতরে প্রবেশ করে। সিল টিম 2 ভাগে ভাগ হয়ে বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। সিল টিম যখন গেস্ট হাউসের দরজায় আঘাত করে তখন আবু আহমেদ আল কুয়েতি অর্থাৎ ইব্রাহিম ভেতর থেকে গুলি চালান। সিলদের পাল্টা গুলিতে আল কুয়েতি নিহত হন, তার স্ত্রী সামান্য আহত হন। এরপর সিলরা মেইন বিল্ডিং এর একতলায় প্রবেশ করে। সেখানে আল কুয়েতির ভাই আবরার আহমেদ এবং তার স্ত্রী বুশরা AK-47 নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সিলদের গুলিতে তারা দুজনই মারা যান। এরপর সিলরা প্রথম তলা ক্লিয়ার করে সিঁড়ি দিয়ে 2 তলার দিকে উঠতে শুরু করেন। সিঁড়ির মাথায় লাদেনের 23 বছর বয়সী ছেলে খালিদ বিন লাদেন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, কিন্তু সিলদের গুলিতে তারও মৃত্যু হয়। এরপর সিলরা 3 তলায় গেলে 3 তলার ঘরের দরজার আড়াল থেকে একজন লম্বা চেহারার পুরুষ উকি দেন। একজন সিল মেম্বার তাকে লক্ষ্য করে গুলি চালান, যা তার মাথার ডান পাশে আঘাত করে। লোকটা ছিটকে পেছনের শোবার ঘরে পড়ে যান। সিলরা যখন সেই ঘরে ঢোকেন তখন তারা দেখতে পান ওসামা বিন লাদেন মেঝেতে পড়ে আছেন। লাদেনকে বাঁচাতে তার ছোট স্ত্রী আমাল লাদেনকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন। একজন সিল সদস্য তার পায়ে গুলি করে, আমাল পড়ে যান। এরপর লাদেনের বুকে আরও কয়েকবার গুলি চালানো হয়। যদিও লাদেনের আলমারিতে একটা লোডেড AK-47 এবং একটা সাকারভ পিস্তল ছিল, কিন্তু লাদেন সেগুলো ব্যবহার করেননি। লাদেনের মেয়ে এবং স্ত্রীদের কাছে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত করা হয় যে ব্যক্তি মারা গেছেন তিনিই ওসামা বিন লাদেন। অভিযানের কমান্ডোরা হোয়াইট হাউসে সরাসরি অডিও লিঙ্ক বার্তা পাঠান। জেরেনিমো একিয়া, জেরেনিমো এনিমি কিল্ড ইন অ্যাকশন। জেরেনিমো ছিল লাদেনের কোড নেম। লাদেনকে হত্যার পর সিলদের কাছে মাত্র 25 মিনিট সময় ছিল পাকিস্তানি সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগে। এই সময়ের মধ্যে তারা লাদেনের সমস্ত ডিজিটাল এবং কাগজের নথি উদ্ধার করেন। যাওয়ার আগে সিলরা তাদের ভেঙে পড়া হেলিকপ্টারকে গ্রেনেড লাগিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেন, যাতে সেন্সিটিভ স্টেলথ টেকনোলজি পাকিস্তানের হাতে না পড়ে। রাত 1:10 নাগাদ ব্যাকআপ চিনুক হেলিকপ্টার করে সিল টিম লাদেনের মৃতদেহ এবং উদ্ধার করা নথি নিয়ে পাকিস্তান ছেড়ে জালালাবাদের উদ্দেশ্যে রওনা হয়। জালালাবাদ এবং বাগরাম বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর লাদেনের পরিচয় নিশ্চিত করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা কতগুলো পরীক্ষা করে। লাদেনের রক্তের নমুনা নিয়ে CIA ল্যাবে থাকা লাদেনের বোনের নমুনার সাথে মেলানো হয়, যা 99.9% মিলে যায়। লাদেনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মার্কিন বিমান বাহিনী ওসামা বিন লাদেনের মৃতদেহটি উত্তর আরব সাগরে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ার USS কার্ল ভিনসনে নিয়ে যায়। ইসলামী শরিয়ত অনুযায়ী 24 ঘন্টার মধ্যে স্নান করিয়ে জানাজার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এরপর লাদেনের দেহটি ভারী ব্যাগে পুরে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পেছনে একটা কৌশলগত কারণ ছিল। জমিতে কোথাও কবর দিলে আল কায়দার অনুসারীদের জন্য ওই জায়গা তীর্থস্থান হয়ে উঠতে পারত। আমেরিকা সেটা চায়নি। 2 মে 2011 প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। জানালেন যে আল কায়দার নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। Good evening. Tonight, I can report to the American people and to the world that the United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al Qaeda.